লজিক। এইবার যেটা লজিক শুরু হবে এটা একবারে তোমার প্রতীকী যুক্তিবিদ্যা। আগে যেটা ছিল সেটা প্রতীকী যুক্তিবিদ্যা ছিল না, এবার প্রতীকী যুক্তিবিদ্যার শুরু, যেটাকে আমরা বলছি সিম্বলিক লজিক। সিম্বলিক লজিক এখানে আমরা যেটা তোমাদের সিলেবাস কেন্দ্রিক, সেখানে দেখবা যে আছে ট্রুথ ফাংশন। ট্রুথ ফাংশনসটা হলো তোমার সত্যাপেক্ষ বা সত্যাপেক্ষক। আগে আমরা বচনগুলো জেনেছিলাম, লজিকও জেনেছি, যুক্তিও জেনেছি, কিন্তু সেটা ছিল একেবারে সোজা সোজা বচন। এইবার কিন্তু বচনের কিছু রিপ্রেজেন্টেটিভ আছে। আগে যে বচনগুলো আমরা ধরো আগে পড়েছিলাম, সকল মানুষ হয় মরণশীল, পড়েছি আগে। এইবার যেটা হবে সিম্বলিক লজিকের ক্ষেত্রে আমরা কিছু চিহ্ন ব্যবহার করব। মানে এইভাবে সোজা একটা বচনকে আমরা লিখবো না, এইখানে হয়তো মানুষের জায়গাতে মানুষকে রিপ্রেজেন্ট করে এমন কিছু আমরা বর্ণ ব্যবহার করব। সেটা কি হতে পারে, মনে করো এখানে আমরা এস ব্যবহার করলাম, আবার মরণশীলের জায়গাতে আমরা পি ব্যবহার করলাম। তাহলে এস পি এই দুটো চিহ্ন বা এই দুটো সংকেত একটা বচনকে রিপ্রেজেন্ট করছে। যেহেতু সংকেতের সাহায্যে আমরা বচনকে দেখাবার চেষ্টা করব, সংকেতের সাহায্যে আমরা একটা যুক্তি দেখাবার চেষ্টা করব, সেই জন্য এইবার যে লজিকটার কথা বলা হবে সেটা হলো সিম্বলিক লজিক বা প্রতীকী যুক্তিবিদ্যা। ঠিক আছে? তাহলে যখন তোমরা পড়েছিলা সেকেন্ড সেমিস্টারে, ঠিক সেই রকম এবারটা আর হচ্ছে না, একই জিনিস, কিন্তু এবার আমরা পড়বো প্রতীকের সাহায্যে। প্রতীক কি? প্রতীক ভাষার ক্ষেত্রে যেমন বচনকে রিপ্রেজেন্ট করে, অন্য ক্ষেত্রেও আমরা প্রতীক বা সংকেত ব্যবহার করি। যেমন ধরো ট্রেন চলছে, তাহলে ট্রেন চলতে চলতে দেখা গেল যে হঠাৎ করে একটা লাল আলো জ্বলে উঠলো, তাহলে লাল আলোটা বিপদের সংকেত। তাহলে ট্রেনটা কিন্তু আর যাবে না। কেন যাবে না? সামনে বিপদ। তাহলে মুখে না বলে ওখানে একটা প্রতীক দাঁড় করিয়ে রেখে দিয়েছে। দেখা গেল লাল আলোটা বন্ধ হয়ে গেল এবং সবুজ আলোটা জ্বলে উঠলো, তখন কি হবে? গাড়িটা আবার চলতে লাগবে। তাহলে এগুলো এক এক ধরনের সংকেত বা প্রতীক। কিন্তু ভাষার ক্ষেত্রে আমরা কিছু সংকেত বা প্রতীক ব্যবহার করব, আর এই প্রতীক ব্যবহার করে আমরা যখন যুক্তি করব বা আমরা যখন কোন একটা বচনের সত্য মূল্য নির্ধারণ করব, তখন কিন্তু সেটা সিম্বলিক লজিকে পরিণত হয়ে যাবে। তাহলে ভাষার আমরা যে এই যে ধরো এস এবং পি, এইটা কোনো বাস্তব সত্তা নেই, এটা বাস্তব সত্তা নেই, এটা হচ্ছে ভাবগত বিষয়। টোটালি এটা ভাবগত বিষয়। এখানে এই জায়গাতে আমরা যে কোনো ধরনের তোমার শব্দ ব্যবহার করতে পারি, এস এর জায়গাতে যে কোনো শব্দ ব্যবহার করতে পারি এবং পি এর জায়গাতে যে কোনো একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, দিয়ে একটা বচন তৈরি হবে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আসল জায়গাতে, সেটা হলো তোমার ট্রুথ ফাংশনস, যেটা তোমাদের সিলেবাস। তাহলে ট্রুথ ফাংশনস কি? ট্রুথ ফাংশনস এর বাংলা যদি করো তাহলে দাঁড়াবে সত্যাপেক্ষ। তাহলে সত্যাপেক্ষ, তাহলে কোন একটি বচন সত্যের জন্য অপেক্ষমান। তাহলে সত্যের জন্য মানে কি? সেটা শুধু সত্যই হতে হবে এমন কোনো কথা নয়। সত্য বা মিথ্যা দুটিকেই বলা হয় সত্যমূল্য। তাহলে ট্রুথ ফাংশনের সাথে জড়িয়ে গেল যেটা, সেটা হলো ট্রুথ ভ্যালু। তাহলে সত্য, এখানে যে সত্যাপেক্ষ তার সাথে জড়িয়েছে ট্রুথ ভ্যালু হলো সত্যমূল্য। তো সত্যমূল্য কিরকম?
কোনো একটা বচন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। তাহলে বচনের সত্য বা মিথ্যা হওয়া এটাকেই বলা হয় ট্রুথ ভ্যালু বা সত্য মূল্য। তাহলে কোনো একটা বচন তার অংশ বচন, যে অঙ্গ বচন যেগুলো আছে সেগুলোর উপর নির্ভর করবে পুরো বচনটির সত্য মূল্য। সে সত্য হবে না মিথ্যা হবে তার অঙ্গ বচনগুলির উপর সেটা নির্ভর করবে। কিভাবে ওটা আমরা দেখাই একটু। আমরা মনে করো বললাম যে যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, ঠিক আছে? তাহলে যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, এখানে হচ্ছে বৃষ্টি হওয়া আর মাটি ভেজা দুটি অঙ্গ বচন মিলে একটা টোটাল বচন হয়েছে। এটা তোমরা আগে পড়েছো। এই তবে বা তাহলে দুটি বচনকে মিলিয়েছে, টোটালে একটা বচন হয়েছে। আমরা যদি সাংকেতিক যুক্তি বিজ্ঞান যাই বা প্রতীক চিহ্ন ব্যবহার করি, তাহলে যদি বৃষ্টি হয়, এখানে ধরো হয় কথাটা লাগাতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে আমরা যদি বৃষ্টি হয় কে লাগালাম পি, আবার মাটি ভেজে এখানে করলাম কিউ। আর এই তবে বা তাহলে এই জায়গাটাকে আমরা প্রতীক চিহ্ন যদি দেই তাহলে সেটা হবে এইরকম। এটাকে আমরা হর্ষু বলতে পারবো। ঘোড়ার নাল, যে ঘোড়ার জুতোকে আমরা নাল হিসেবে চিহ্নিত করি, ইমপ্লাইজ বলতে পারি। তাহলে এই চিহ্নটা যখন আসবে তখন আমরা বুঝে যাব এটা প্রাকল্পিক বচনের চিহ্ন। তাহলে প্রাকল্পিক বচনের চিহ্ন, তাহলে এখানে দেখো এইটা একটা হলো বচন আর এইটা একটা বচন, তাহলে টোটালটা হলো একটা বচন, এটা যৌগিক বচন। তাহলে এই যৌগিক বচনটার অঙ্গ বচন কোনটা? পি আর কিউ। তাহলে যৌগিক বচনটার অঙ্গ বাক্য হলো পি আর কিউ। তাহলে পি এবং কিউ এর সত্য মূল্যের উপর নির্ভর করবে পুরো বচনটির সত্য মূল্য। তাহলে এই যে পি নাল কিউ, পুরো বচনটি সত্য মূল্যের জন্য অপেক্ষমান। কার উপর অপেক্ষমান? অঙ্গ বাক্য দুটির উপর, অঙ্গ বচন দুটির উপর অপেক্ষমান। সেই জন্য এই যৌগিক বচনগুলির সত্য মূল্যের উপর নির্ভর করে তার ট্রুথ ফাংশনস, মানে অপেক্ষমান অঙ্গ বচনগুলির সত্য মূল্যের উপর। এই অঙ্গ বচনগুলি কোনটা সত্য, যেমন এখানে আমরা বলেই দিই, যদি পি টি হলো, কিউ এফ হলো, তাহলে সহজ হিসেব হলো টোটাল বচনটা হবে এফ। ফলস, মিথ্যা। এই দিক যদি চেঞ্জ করে দিই, অঙ্গ বচনগুলো যদি চেঞ্জ হয়ে যায় সত্য মূল্য, তাহলে ওইখানে সত্য মূল্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে টোটাল বচনটা পি নাল কিউ নির্ভর করছে বা অপেক্ষমান অঙ্গ বচনগুলির সত্য মূল্যের উপর। এটাই হলো ট্রুথ ফাংশনস। তার জন্য এর নাম হচ্ছে সত্যাপেক্ষ। তাহলে ট্রুথ ফাংশনস হচ্ছে সত্যাপেক্ষ নির্ভরশীল ট্রুথ ভ্যালুর উপরে। বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি কি? ট্রুথ ফাংশনস হচ্ছে সত্যাপেক্ষ বচন। তাহলে সত্যাপেক্ষ বচন মানে একটা পুরো বচন, যৌগিক বচন নির্ভর করে তার অঙ্গ বাক্যগুলির উপর। মানে তোমার ওই যে টোটাল বচনটা অঙ্গ বাক্যের সত্য মূল্যের অপেক্ষায় রয়েছে, সেগুলো যেমন হবে এর সত্য মূল্য তেমন হবে। সেই জন্য এর নাম হলো সত্যাপেক্ষ। তাহলে সত্যাপেক্ষ বা অপেক্ষ ট্রুথ ফাংশনসটা বোঝা গেছে। এইবার আমরা চলে যাই সিম্বলিক লজিকের ক্ষেত্রে। টোটাল হিসেবটা হলো প্রতীক। প্রতীককে আমরা দুই রকম করে ভাগ করব। প্রতীকগুলো দুই রকম ভাগ। একটা প্রতীককে বলা হচ্ছে ভ্যারিয়েবলস, আর একটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট। তাহলে ভ্যারিয়েবলস হচ্ছে গ্রাহক প্রতীক, আর কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক, ধ্রুবক বা যোজক। ধ্রুবক বা যোজক হচ্ছে কনস্ট্যান্ট, আর তোমার ভ্যারিয়েবল সেটা হলো গ্রাহক প্রতীক। এর আরেকটা নাম কি? গ্রাহক প্রতীক, গ্রাহক প্রতীক। তাহলে একটা হলো গ্রাহক প্রতীক, একটা হলো ধ্রুবক বা যোজক। মনে রাখবা গ্রাহক প্রতীক চেঞ্জ হতে পারে, কিন্তু ধ্রুবক আনচেঞ্জেবল, এই চেঞ্জ হচ্ছে না। যেমন ধরো ডট এবং কে রিপ্রেজেন্ট করে, ধরো মা এবং বাবা আসবে, তাহলে এবং তাকে আমরা তুলে নেব, এবং যোজকটাকে আমরা তুলে দিয়ে তার জায়গাতে এবং এর প্রতীক ব্যবহার করব, সেটা হলো ডট বা বিন্দু। তাহলে ডট বা বিন্দু ব্যবহার করলে তোমরা বুঝে যাবে যে এটা এবং কে রিপ্রেজেন্ট করছে, বা ও রিপ্রেজেন্ট করছে, বা তথাপি রিপ্রেজেন্ট করছে। মা আসবে এবং বাবা আসবে, তাহলে মা আসবে এবং বাবা আসবে, তাহলে মা আসবে ডট বাবা আসবে, বুঝে গেল না? মা আসবে ডট বাবা আসবে, তার মানে মা আসবে এবং বাবা আসবে। তো এই ডট এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু গ্রাহক প্রতীককে তুমি চেঞ্জ করতে পারবে। কি করে স্যার? গ্রাহক প্রতীক চেঞ্জ বলতে, ধরো আমি এখানে মানুষ, এর জন্য আমি এস ব্যবহার করলাম প্রতীক। আবার হয়তো দেখলাম যে দানব, এখানে আমি এস ব্যবহার করলাম। তাহলে এস এটা ভাবাত্মক বিষয়, যেখানে যে কোনো বর্ণকে আমরা ব্যবহার করব, যে কোনো তোমার ওই শব্দ ব্যবহার করব, কিন্তু ডটের ক্ষেত্রে এবং ছাড়া অন্য কিছু আর তুমি ব্যবহার করতে পারছো না। তুমি মনে করো ডটের ক্ষেত্রে মানুষ, মানুষ ইজ ইকুয়াল টু ডট, এটা হবে না। দানব ইজ ইকুয়াল টু ডট, এটা হবে না। কিন্তু এখানে দেখো মানুষ ইজ ইকুয়াল টু এস, দানব ইজ ইকুয়াল টু এস, মসজিদ ইজ ইকুয়াল টু এস, মন্দির ইজ ইকুয়াল টু এস, তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। তো এই গ্রাহক প্রতীক যে কোনো একটা শব্দকে গ্রহণ করবে, যে কোনো শব্দ গ্রহণ করবে, বা যে কোনো বচন গ্রহণ করবে। শব্দ গ্রহণের ক্ষেত্রে সাধারণত এস এবং পি কে আমরা ব্যবহার করি, কিন্তু যখন বচনকে গ্রহণ করার ক্ষেত্রে আসে তখন পি কিউ আর এস টি। এস পি কোন একটা শব্দকে গ্রহণ করলো, কিন্তু যখন বচন গ্রহণ করা লজিক মানে সিম্বলিক লজিকের ক্ষেত্রে আমরা যখন একটা বচনকে করব, তখন আমরা ছোট হাতের পি কিউ আর এস টি এই শব্দগুলো ব্যবহার করব। তাহলে যে কোনো বচনকে পি রিপ্রেজেন্ট করতে পারে, যে কোনো বচনকে কিউ রিপ্রেজেন্ট করতে পারে, বচন চেঞ্জ হতেই পারে। ধর যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে, তাহলে বৃষ্টি হয় এর ক্ষেত্রে পি ব্যবহার করলাম, কিউ এর ক্ষেত্রে মাটি ভেজে ব্যবহার করলাম। আবার দেখা গেল যদি তুমি রাষ্ট্রপতি হও তাহলে তুমি খ্যাতিমান, তাহলে রাষ্ট্রপতির ক্ষেত্রে পি ব্যবহার করলাম, খ্যাতিমানের ক্ষেত্রে কিউ ব্যবহার করলাম। তাহলে বাক্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, শব্দগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ডটের ক্ষেত্রে, নালের ক্ষেত্রে, বা তোমার এই নটের ক্ষেত্রে এগুলো তো কিছু চেঞ্জ হবে না। তাহলে এইগুলো আনচেঞ্জেবল। যেখানে আনচেঞ্জেবল প্রতীক সেটা হচ্ছে কনস্ট্যান্ট, আর যেখানে চেঞ্জেবল সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। তাহলে প্রতীক দুই রকম হয়ে গেল। ভ্যারিয়েবলস যেটা, গ্রাহক প্রতীককে আমরা দুভাগে ভাগ করে নিতে পারি। গ্রাহক প্রতীককে আমরা কিভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি দেখো। গ্রাহক প্রতীক বা ভ্যারিয়েবলসটাকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে শব্দ গ্রাহক প্রতীক, একটা শব্দ গ্রাহক বা বর্ণ গ্রাহক প্রতীক, আর একটা হচ্ছে বচন গ্রাহক প্রতীক। একটা হচ্ছে বচন গ্রাহক প্রতীক, আমরা অলরেডি আলোচনা করে দিয়েছি। যখন কোনো একটা শব্দকে, কোনো একটা ধারণাকে রিপ্রেজেন্ট করছে তখন শব্দ গ্রাহক, যখন কোনো একটা বচনকে রিপ্রেজেন্ট করছে তখন বচন গ্রাহক প্রতীক। তাহলে আমরা গ্রাহক প্রতীক যেগুলো, সেগুলো দেখলাম যে গ্রাহক প্রতীক শব্দ গ্রাহকের ক্ষেত্রে এস এবং পি,
বচন গ্রাহকের ক্ষেত্রে থাকছে তোমার পি কিউ আর এস টি। ঠিক আছে, আমরা এইগুলো দেখাই। উপভোগ দেখাতে গিয়ে আমরা আগেই বলেছি আমরা এখানে সব যৌগিক বচনগুলো ব্যবহার করি। তো এইখানে আমরা প্রথম একটা দেখব নেতিবাচক বচন, নেতিবাচক বচন। আর একটা বচন হচ্ছে সংযৌগিক বচন, সংযৌগিক বচন। আর একটা বচন পাবো আমরা বৈকল্পিক বচন। মনে পড়ছে? এগুলো সব মনে পড়ছে? বলো। হ্যাঁ স্যার। বৈকল্পিক বচন। আচ্ছা, আর একটা প্রাকল্পিক বচন, যেটা প্রাকল্পিক বচন, যেটা পরবর্তীকালে তোমরা পড়বা, তোমার এই নামটা চেঞ্জ হয়ে বস্তুগত সংশ্লেষ এর নামটা হয়ে যাবে। কিন্তু আমরা আগের মতো করি এখন এটাকে বোঝাবার চেষ্টা করছি। তাহলে নেতিবাচক বচন হলো, সংযোগী বচন হলো, বৈকল্পিক বচন হলো, প্রাকল্পিক বচন হলো, আর আরেকটা বচন আছে সেটা হচ্ছে দ্বিপ্রাকল্পিক। মনে পড়ে না? দ্বিপ্রাকল্পিক, দ্বিপ্রাকল্পিক। এই কতগুলি বচন আমরা পেয়ে গেলাম। তাহলে এইগুলোকে, এটা হচ্ছে নাবাচক, নাবাচক কোন মানে পজিটিভ ইতিবাচক বিষয়কে যখন নেগেট করব, না বলে দেবো। ধরো বলা হলো এইটা ঘর, আমি বললাম এটা ঘর নয়, তাহলে এটা ঘর নয়, এটা হলো নেতিবাচক বচন। তাহলে এইরকম করে যখন কোনো ইতিবাচক বিষয়কে আমি যখন নেগেট করব, না করব, তখন সেটা হলো তোমার নেতিবাচক বচন। এটা না চিহ্ন, না, নেই, নয়, এরকম শব্দগুলো থাকবে। আবার দেখো সংযৌগিক বচন, এটাকে আমরা বুঝি এবং, মূলত এবং দিয়ে, এবং, এবং বা এবং এর মতো যে সমস্ত শব্দগুলো থাকবে, যেমন ধরো তথাপি হতে পারে, বা ও হতে পারে। যেমন ধরো মা ও বাবা আসবে, মা এবং বাবা আসবে, একই কথা হলো না? মা আসবে তথাপি বাবা আসবে, একই রকম। তাহলে এবং, এবং হচ্ছে তোমার সংযোগিক বচনের একটা চিহ্ন। আবার বৈকল্পিক বচনের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম মনে পড়ছে? হয় অথবা। মনে পড়ে না? হয় অথবা থাকবে। এটা কিরকম? বাবা আসবে, হয় বাবা আসবে অথবা মা আসবে, হয় মা আসবে অথবা বাবা আসবে। হয় ধরো হয় কোন একটা কিছু বললাম যে হয় সুমন এইচএস পাস করেছে অথবা মাধ্যমিক পাস করেছে, হয় তোমার ওই বিবেকানন্দ দরিদ্র মানুষ ছিলেন অথবা পণ্ডিত ব্যক্তি ছিলেন। তাহলে এইটা চিহ্ন হচ্ছে বৈকল্পিক বচনের। প্রাকল্পিক বচনের ক্ষেত্রে আমরা যে চিহ্নগুলো পেয়েছিলাম সেটা হচ্ছে যদি, তবে। মনে পড়ে কিনা দেখো? মনে পড়ছে? আর দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যদি এবং কেবল যদি। মনে পড়ছে কিনা দেখো? যদি এবং কেবল যদি। এবার এইগুলোকে প্রতীকের সাহায্যে আমরা দেখাবো, যেহেতু এটা প্রতীকী যুক্তি বিজ্ঞান। তাহলে প্রতীকের সাহায্যে দেখাবার জন্য আমরা নাকে এইটার সাহায্যে দেখাবো। দেখো মনে হচ্ছে নদীর ঢেউ, তাই না? তাহলে এটার নাম কি দেবো এখন? ঢেউই দিয়ে দাও। বুঝতে পারছো? ঢেউ দিলা। বা আর একটা আছে কিউ ইউ আর এল, কার্ল, মানে কোকড়ানো। হ্যাঁ, কাল মানে কোকড়ানো। কোকড়ানো মিনস মানে এইটাকে আমরা নাম, একটা নাম দেওয়া হয়েছিল যুক্তিবিদ্যায়। বা তুমি নেগেটিভ, নট, না এর প্রতীক সোজা না বলো, নট বলে দাও। আচ্ছা, সেকেন্ডে চলে আসো সংযৌগিক বচন। চিহ্নটা কি বলছি? এবং। এবং থাকলে আমরা বুঝে নেবো যে এটা কি হলো সংযৌগিক বচনের চিহ্ন। এইটাকে আমরা
প্রতীকের সাহায্যে দেখাতে গেলে এটা হবে ডট, এটা হলো ডট। তাহলে আমি বাংলায় বলতে পারি বিন্দু, কিংবা আমি বলতে পারি ডট। আচ্ছা, বৈকল্পিকের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ভেল। হ্যাঁ, ভেল ব্যবহার করবো, ভেল ভেল ভেল। তোমরা তো এতক্ষণ কিছু বললে না, ভেল ভেল ব্যবহার করবো, ভেল, বুঝেছ? তাহলে বৈকল্পিকের ক্ষেত্রে ব্যবহার করব যেটা, সেটা হলো ভেল। তাহলে হয় অথবার ক্ষেত্রে আমরা ভেল ব্যবহার করছি প্রতীকের ক্ষেত্রে, আর প্রাকল্পিকের ক্ষেত্রে ব্যবহার করছি নাল, হর্ষ বা নাল। আমরা যা আলোচনা করছিলাম হর্ষ বা নাল ব্যবহার করছি। আর দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে ট্রিপল বার ব্যবহার করব, ট্রিপল বার, ট্রিপল বার। দেখো, এই যে আমরা কটা ইয়ে দিলাম, 1 2 3 4 5, 5টি আমরা প্রতীক চিহ্ন বললাম। এই প্রতীক চিহ্নগুলিকে আমরা বলেছি ধ্রুবক, এগুলোকে বলেছি কনস্ট্যান্ট সিম্বল। এগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। এবং এর ক্ষেত্রে তুমি মনে করবে যে এবং এর ক্ষেত্রে আমি ঢেউ বসিয়ে দিলাম, হবে না। এগুলো কোনো মতেই চেঞ্জ হবে না, কোনো মতেই। এর নাম হলো ধ্রুবক,